সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক। এদিকে ফ্যামিলি কার্ডের আওতায় আসবে সব পরিবার, হবে ইউনিভার্সাল। এবং সবশেষে থাকছে ভূমধ্যসাগরে প্রাণ হারানো 18 জনের মধ্যে 12 জনই সুনামগঞ্জের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন, লাইক দিন। আপনি কি চান বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসুক? তাহলে কমেন্টসে লিখে জানান আপনার মতামত। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক। জুলাই জাতীয় সনদের প্রস্তাব বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে জাতীয় সংসদে বিতর্ক হয়েছে। জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ অনুসারে নির্ধারিত সময়ে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করায় জাতীয় সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির শফিকুর রহমান। এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমদ বলেছেন, সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব না থাকায় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারেন না। রাষ্ট্রপতিও অধিবেশন ডাকতে পারেন না বলে তা করেননি। বিরোধী দলীয় নেতাকে সংবিধান সংস্কারের বিষয়ে সংসদের কার্য উপদেষ্টা কমিটিতে আলোচনার প্রস্তাব দেন তিনি। আজ রোববার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় সংবিধান সংস্কার পরিষদ নিয়ে এই অনির্ধারিত বিতর্ক হয়। বেলা 11টায় সংসদ অধিবেশন শুরু হয়। শুরুতেই অনির্ধারিত আলোচনার জন্য দাঁড়ান জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান। তখন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, প্রশ্নোত্তর পর্ব শেষ হলে বিরোধী দলীয় নেতাকে সুযোগ দেওয়া হবে। প্রশ্নোত্তর পর্ব শেষে শফিকুর রহমানকে মাইক দেন স্পিকার। বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেন, জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে গঠিত এই সংসদ স্বাভাবিকভাবে তার নির্বাচনী প্রক্রিয়ায় আসেনি। এটি রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে এসেছে। এটি জারি করা হয়েছে 13 নভেম্বর 2025। সংসদে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার আদেশ পুরোটা পড়ে শোনান বিরোধী দলীয় নেতা। তিনি বলেন, এই আদেশ অনুযায়ী নির্বাচনের ফলাফল ঘোষণার 30 দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের কথা রয়েছে। বিরোধী দলীয় নেতা আরও বলেন, কিন্তু এর মধ্যে এই অধিবেশন ডাকা হয়নি। আমার উদ্বেগের বিষয়টি এখানে। জুলাই সনদ আদেশের বিভিন্ন ধারা উল্লেখ করে শফিকুর রহমান বলেন, আদেশে বলা রয়েছে গণভোটে হ্যাঁ জয়ী হলে জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে, কিন্তু এটি গঠন হয়নি। বিরোধী দলীয় নেতা বলেন, যে পদ্ধতিতে সংসদের অধিবেশন আহ্বান করা হবে সেই একই পদ্ধতিতে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করা হবে। প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি সংসদের অধিবেশন আহ্বান করেছেন। এবারের সংসদ সদস্যরা দুটি আলাদা ভোটের মাধ্যমে দুটি ক্যাপাসিটিতে নির্বাচিত হয়েছেন উল্লেখ করে শফিকুর রহমান বলেন, জুলাই আদেশ অনুযায়ী বিরোধী দলের 77 জন সদস্য সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন। এই আদেশ অনুসারে তারা একই সঙ্গে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেতে চান। বিরোধী দলীয় নেতার বক্তব্যের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, তিনি সরকারি দল থেকে বক্তব্য আশা করছেন। এরপর বিরোধী দলীয় নেতার বক্তব্যের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমদ। শুরুতে তিনি স্পিকারের কাছে প্রশ্ন রাখেন, কোন বিধিতে বিরোধী দলীয় নেতাকে ফ্লোর দেওয়া হয়েছে। তিনি বলেন, যদি জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে কোনো মুলতবি প্রস্তাব আনতে হয় সেটার জন্য বিধি আছে। সেই বিধিতে তিনি কোনো নোটিশ দিয়েছেন কিনা। যদি জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে কোনো সংক্ষিপ্ত আলোচনা করতে হয় সেই বিষয়ে বিধি 68 অনুসারে কোনো নোটিশ দিয়েছেন কিনা। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদের অধিবেশন না থাকা অবস্থায় রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন, কিন্তু সংবিধানের ধারা পরিবর্তন হবে বা সংবিধান পরিবর্তন হবে এরকম কোনো বিষয় অধ্যাদেশের মাধ্যমে আসতে পারে না, সেটা জায়েজ নয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিন্তু এই যে আদেশ, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ, এইটা না অধ্যাদেশ না আইন, মাঝামাঝি জিনিস। সেদিন আমি বলেছিলাম এটা হয়তো নিউটার জেন্ডার হতে পারে। এই আদেশটিকে আরোপিত আদেশ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি দুটি কাজ বাদে সবগুলো প্রধানমন্ত্রীর পরামর্শে করে থাকেন। একইভাবে এই সংসদের আহ্বানও তিনি করেছেন প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী। কিন্তু সংবিধানে সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব না থাকায় প্রধানমন্ত্রীও সেটা রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারেন না। রাষ্ট্রপতিও সেই অধিবেশন আহ্বান করতে পারেন না বিধায় তা করেননি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন যদি বিরোধী দলের প্রশ্ন অনুসারে রাষ্ট্রপতির জারি করা আদেশটা সাংবিধানিক হয় সেটা নিয়ে এখানে আলোচনা হতে পারে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ এইটা এবং গণভোট অধ্যাদেশের নির্দিষ্ট অংশ কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না মর্মে আদালত রুল জারি করেছেন। এখানে হয়তো বিচার বিভাগ মতামত দেবে, কিন্তু তাদের মতামত এই সার্বভৌম সংসদের ওপর কখনো বাইন্ডিং না। কিন্তু সার্বভৌম সংসদও আবার এমন কোনো আইন প্রণয়ন করতে পারে না যেটা জুডিশিয়ারিতে গিয়ে চ্যালেঞ্জ হয়ে বাতিল হয়ে যাবে বা ভায়োলেশন অফ কনস্টিটিউশন হয়ে যাবে। সুতরাং উভয় দিকে লক্ষ্য রেখে জাতির বৃহত্তর স্বার্থে আইনগতভাবে এবং সাংবিধানিকভাবে যেতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন যদি বলা হয় গণভোটের রায় বাস্তবায়নের জন্য সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে, মানলাম আমরা নির্বাচিত হয়েছি সাংবিধানিক ভোটে। নির্বাচন কমিশনের দুইটা এখতিয়ার, একটা হচ্ছে জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠান করা, আরেকটা হচ্ছে রাষ্ট্রপতির নির্বাচন অনুষ্ঠান করা। এটা হচ্ছে কনস্টিটিউশনাল ম্যান্ডেট, যেটা নির্বাচন কমিশন পালন করতে বাধ্য। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণভোটের জন্য আরেকটা আইন হয়েছে, বিএনপিও এটা প্রস্তাব করেছিল, কিন্তু মাঝখানে আদেশটা জারি করে গণভোট দেওয়া হলো 4টি প্রশ্ন, যে প্রশ্নের মধ্যে একটা বিশাল প্রশ্ন জুলাই জাতীয় সনদের সমঝোতা হয়নি। এটা একটা জবরদস্তিমূলক আরোপিত আদেশ করে সেই আদেশের একটা প্রশ্ন গণভোটের মধ্যে দেওয়া হয়। 4টি প্রশ্ন হলেও মানুষ কোন কোন প্রশ্নে হ্যাঁ, কোন কোন প্রশ্নে না বলবে সে বিকল্প ছিল না। তারপরও গণভোটের রায় যদি বাস্তবায়ন করতে হয়, সংবিধানে আগে সংস্কার আসতে হবে। তিনি বলেন, এই অধিবেশনে সংবিধান সংশোধন বিল আনা যাবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে, কারণ 133টি অধ্যাদেশ এখানে উত্থাপিত হয়েছে প্রথম দিনে। তিনি বলেন, কার্য উপদেষ্টা কমিটিতে যদি সিদ্ধান্ত হয়, সংসদ যদি সিদ্ধান্ত নেয়, তাহলে বাজেট অধিবেশনে সংবিধান সংশোধন বিল উত্থাপন হতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি কোনো কিছু অস্বীকার করছি না, জনরায়কে সম্মান দিতে হবে, কিন্তু সেটা সাংবিধানিকভাবে দিতে হবে, আইনগতভাবে দিতে হবে। এখানে ইমোশনের কোনো জায়গা নেই। রাষ্ট্র ইমোশন দিয়ে চলে না, রাষ্ট্র চলে সংবিধান দিয়ে, আইন দিয়ে, কানুন দিয়ে। স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি নিয়ে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটিতে আলোচনা করার প্রস্তাব দেন বিরোধী দলীয় নেতাকে। বিএনপির নীতি নির্ধারণী পর্ষদ স্থায়ী পর্ষদের সদস্য সালাহুদ্দিন আহমদ আরও বলেন, তারা জাতির কাছে অঙ্গীকার করেছেন জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে তার প্রতিটি শব্দকে তারা সম্মান করেন। কিন্তু জুলাই জাতীয় সনদের বাইরে আরোপিত কোনো আদেশ দিয়ে, কোনো অবৈধ আদেশ দিয়ে সংবিধান সংশোধন করা যায় কিনা সেটা একটা বিশাল আইনি প্রশ্ন, সাংবিধানিক প্রশ্ন। তিনি সেটা নিয়েও বিতর্ক ও আলোচনার আহ্বান জানান। পরে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের উদ্দেশ্যে স্পিকার বলেন, আপনি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটি বিষয় উপস্থাপন করেছেন। এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে অন দ্য স্পট সলিউশন দেওয়া যায় না। এটার জন্য আপনি নোটিশ দেবেন, নোটিশ পাওয়ার পর আমি সিদ্ধান্ত দেব। এদিকে ফ্যামিলি কার্ডের আওতায় আসবে সব পরিবার, হবে ইউনিভার্সাল। নারীদের ক্ষমতায়নে চালু হওয়া ফ্যামিলি কার্ড কর্মসূচিকে আগামী 4 বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ডে রূপান্তরের পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। রোববার সচিবালয়ে বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎকালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন এ তথ্য দেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারিক মোহাম্মদের প্রতিশ্রুতি অনুযায়ী নারীদের ক্ষমতায়নে এই কর্মসূচি চালু করা হয়েছে, যা বর্তমানে পরীক্ষামূলকভাবে চললেও ধীরে ধীরে এর পরিধি বাড়ানো হবে। মন্ত্রী জানান, ভবিষ্যতে প্রতিটি পরিবারের নারী প্রধানের নামে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে, যা নারীর জন্য সম্মানজনক নাগরিক স্বীকৃতি হিসেবে কাজ করবে। বর্তমানে 37,567টি পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। এসব পরিবার প্রতি মাসে 2,500 টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছে। সাক্ষাৎকালে বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পেম। তিনি সরকারের এই উদ্যোগকে সামাজিক সুরক্ষা জড়িত করতে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন এবং বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন। এ সময় সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন সহ সংশ্লিষ্ট কর্মচারীরা উপস্থিত ছিলেন। উভয় পক্ষ ফ্যামিলি কার্ড কর্মসূচির স্থায়ী বাস্তবায়নে যৌথভাবে কাজ করার ব্যাপারে একমত হন। এবং সবশেষে থাকছে, ভূমধ্যসাগরে প্রাণ হারানো 18 জনের মধ্যে 12 জনই সুনামগঞ্জের। উত্তর আফ্রিকার লিবিয়া থেকে সাগরপথে গ্রিস যাওয়ার পথে ভয়াবহ মানবিক বিপর্যয়ে অন্তত 22 জন অভিবাসীর মৃত্যু ঘটেছে, যাদের মধ্যে 18 জন বাংলাদেশি বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে। আর 18 জন বাংলাদেশির মধ্যে 12 জনই সুনামগঞ্জ জেলার বাসিন্দা বলে জানা গেছে। তবে দায়িত্বশীল কোনো কর্তৃপক্ষ অফিসিয়ালি এ তথ্য নিশ্চিত করেননি। স্থানীয়ভাবে পরিবার, প্রতিবেশী ও জনপ্রতিনিধিদের সাথে কথা বলে এ পর্যন্ত 12 জনের পরিচয় নিশ্চিত করা গেছে। খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকটের কারণে তারা প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, প্রাণ হারানো বাংলাদেশিদের মধ্যে সুনামগঞ্জের দিরাই উপজেলার 6 জন, জগন্নাথপুরের 5 জন এবং দোয়ারা বাজারের 1 জন রয়েছেন বলে জানা গেছে।
তারা হলেন দিরাই উপজেলার তারাপাশা গ্রামের আবু সাইদ সর্দারের পুত্র নুরুজ্জামান সর্দার ময়না ৩০ বছর, আব্দুল গনির পুত্র সাজিদুর রহমান ২৮ বছর, ইসলাম উদ্দিনের পুত্র শাহান মিয়া ২৫ বছর, রনারচর গ্রামের আব্দুল মালেকের পুত্র মুজিবুর রহমান ৩৮ বছর, বাঁশুড়ি গ্রামের মোহাম্মদ সোহানুর রহমান এবং মাটিয়াপুর গ্রামের তায়েফ মিয়া। জগন্নাথপুরের চিলাউড়া গ্রামের সোহানুর রহমান, টিয়ারগাঁওয়ের শায়েখ আহমেদ, চিলাউড়া কবিরপুরের মোহাম্মদ নাইম, পাইলগাঁওয়ের আমিনুর রহমান, ইশগাঁওয়ের মোহাম্মদ আলী। দোয়ারাবাজার উপজেলার কবিরনগর গ্রামের ফয়েজ উদ্দিনের পুত্র ফয়েজ ফাহিম। এদের পরিচয় স্থানীয় সূত্রে পাওয়া গেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও স্বজনদের সাথে কথা বলে তাদের নাম জানা গেছে। মৃতদের স্বজনরা জানান, দালালরা ১২ লাখ টাকার চুক্তিতে বড় নৌকা দিয়ে তাদের ইটালি বা গ্রিসে পাঠানোর কথা থাকলেও পরবর্তীতে ঝুঁকিপূর্ণ ছোট প্লাস্টিকের নৌকায় তাদের সাগর পথে ছেড়ে দেওয়া হয়। ২ দিনের মধ্যেই তারা গন্তব্যে পৌঁছে যাবেন এমনটি বলা হলেও যাত্রাপথে ভুল রাস্তায় গিয়ে ৬ দিনেরও বেশি সময় সাগরে কাটানোর কারণে তারা খাবারের অভাব ও বিশুদ্ধ পানির পিপাসায় কাতর হয়ে মৃত্যুমুখে পতিত হন। সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সম্পাদক সুজন সরকার বলেন, ভূমধ্য সাগরে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার ১২ জন রয়েছেন বলে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। তাদের নাম পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। সুনামগঞ্জের জেলা প্রশাসক ড মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, আমরা সুনামগঞ্জের ৩টি উপজেলায় মোট ১২ জনের প্রাণহানি ঘটেছে বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। তবে এ ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনকে এ ব্যাপারে সঠিক তথ্য সংগ্রহের জন্য নির্দেশ দিয়েছি। একই সঙ্গে এরকম অমানবিক পন্থায় বিদেশ প্রেরণের সঙ্গে সম্পৃক্তদের চিহ্নিত করার নির্দেশ দিয়েছি। অবৈধ ও অমানবিক পন্থায় মানব পাচারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার জন্য সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন জেলা প্রশাসক।